এই ভিডিওটার কোনো ইন্ট্রোডাকশন আমি দেব না। দেবদার একটা ইন্টারভিউ বেরিয়েছে আনন্দবাজারে এবং প্রচন্ড গুরুত্বপূর্ণ কিছু কথা দেবদা সেই ইন্টারভিউতে বলেছেন। আমরা একদম ইন্টারভিউটা ধরে ধরে পড়বো এবং দেখব দেবদা কি বলছেন। 12:1 মানুষ চেনালো, এই শিক্ষা যথেষ্ট, আমার কোনো অভিযোগ নেই। স্ক্রিনিং কমিটির বৈঠক নিয়ে দেব। দর্শক ভয় পাবেন না, আমরা এক আছি। নতুন কমিটি হলে পরস্পরকে চিনতে জানতে একটু সময় লাগে, এটাও হয়ে যাবে। এবং এই প্রতিবেদনটি করেছেন উপালি মুখোপাধ্যায়। 29শে ডিসেম্বর আজকে সকাল 9:58 সময় এই প্রতিবেদনটি বেরিয়েছে আনন্দবাজারে। স্ক্রিনিং কমিটিতে তার সমর্থন নেই। শনিবার কমিটির বৈঠকে ঘোষণা হতেই টলিউড স্তব্ধ। সাংবাদিকেরা উদ্গ্রীব, তাহলে কি কমিটির সঙ্গ ছাড়বেন দেব? তার সহপ্রযোজকেরা কি তার সঙ্গে আর ছবি বানাবেন? গুঞ্জন তিনি নাকি স্কুলের ফার্স্ট বয়ের মতোই হিংসুটে, ভাগ করে নিতে জানেন না। সত্যিই কি তাই? আনন্দবাজার.com-এর কাছে প্রথম অকপট প্রযোজক অভিনেতা। প্রশ্ন, দেব নাকি প্রজাপতির মতো উড়ছেন? দেব উত্তর দিচ্ছেন, আমি উঠছি না। 2 বছরের পরিশ্রম কতটা সফল সেটাই এক প্রেক্ষাগৃহ থেকে অন্য প্রেক্ষাগৃহ ঘুরে ঘুরে দেখছি। ভালো লাগছে। ধুরন্ধরের মতো ছবির সামনে বাংলা ছবি দাঁড়িয়ে গেল। আমি একা নই, 3টে বাংলা ছবি হিন্দি ছবির সঙ্গে পাল্লা দিচ্ছে। যারা বলেন হিন্দি ছবির সামনে কোনো ছবি দাঁড়াতে পারে না, তাদের উত্তর দিচ্ছি প্রজাপতি 2। আমার তো মান সম্মান আছে। পরিবেশকেরা বড় মুখ করে হিন্দি ছবির শো কমিয়ে আমায় শো দিয়েছেন। ওদের ব্যবসা যদি ফিরিয়ে দিতে না পারি মুখ দেখাবো কি করে? ওদের মান রক্ষার দায় আমারও। দর্শকেরা আমাদের ছবি দেখতে আসছেন। অভিনেতা ও প্রযোজক দেবের এর থেকে খুশির কারণ আর কি হতে পারে? পরবর্তী প্রশ্ন, শনিবার স্ক্রিনিং কমিটির বৈঠকের পর থেকে অনুরাগীরা দেবকে নিয়ে উদ্বিগ্ন। আপনি কমিটিকে সমর্থন করছেন না, আপনার কি হবে? উত্তরে দেবদা বলছেন, কি বলি বলুন তো, সত্যি আমার কিছু বলার নেই। এটুকুই জানি, আমায় অনেক কাজ করতে হবে, ভালো ছবি বানাতে হবে। আমার কাঁধে অনেকটা দায়িত্ব। সকলেই জানেন এবারের লড়াইটা সহজ ছিল না, তারপরেও আমি কি অন্য কোথাও মাথা ঘামিয়েছি? কাউকে কিছু বলেছি? মন দিয়ে ছবির প্রচার করার চেষ্টা করেছি, সেটাই করে যাচ্ছি। আর পরের ছবি নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছি। আর একটা কথা বলতে চাই, কালকে আমার কাছে যখন কমিটির ফোন এসেছিল তার আগে জানতামই না যে শনিবার ভোটাভুটি হবে। মানে আপনাকে আগাম জানানো হয়নি? দেবদা বলছেন, এটা এজেন্ডায় ছিল না, আমি ছবির প্রচারে ব্যস্ত। এক হল থেকে আরেক হলে দৌড়চ্ছি। আমার হল ভিজিটে বেরোনোর ছিল, কমিটি থেকে ফোন আসে, স্পষ্টই জানাই আমি কিছু বিষয়ে সহমত, কিছু বিষয়ে নই। দেখুন, একটা কমিটি তৈরি হওয়া মানে আরো গুছিয়ে কাজ হবে। এখন তো দেখছি কমিটি হওয়ার পর থেকেই ঝগড়াই বেশি হচ্ছে। এর আগে আমার সঙ্গে তো শ্রীকান্ত মেহতা, নিসপাল সিং রানে, রানা সরকারের এত ঝগড়া হতো না। এটা কাম্য নয়। এটা কেন হবে? আরো একটা কথা, দেব কিন্তু ভোট দিয়েছে, আমি নোটায় ভোট দিয়েছি। একবারও বলিনি কমিটিকে সমর্থন করছি না, আমি নিরপেক্ষ সদস্য। হ্যাঁ, না, কিছুতেই নেই। পরবর্তী প্রশ্ন, সংবাদপত্রে আপনাকে নিয়ে খবর, তার শিরোনাম সুপারস্টারের মতামত 12-1 ভোটে খারিজ। এই প্রথম ইম্পার বৈঠকে সমালোচিত হলেন দেব। দেবদা উত্তরে বলছেন মৃদু হেসে, সেটা ঠিক আছে, বাস্তবে আমার কোনো দাবিই নেই। এটাও চাইছি না আমায় এটা করে দাও বা ওটা করে দাও। আমি ছবি বানিয়েছি, সেটা দর্শকের কাছে পৌঁছে দিতে চাইছি, সেটাও চাইবো না। আমি ছবি বানিয়েছি সেটা দর্শকের কাছে পৌঁছে দিতে চাইছি, সেটাও চাইবো না। ছবি মুক্তির আগে বলেছিলাম প্রজাপতি 2 প্রথম দিন থেকে ব্যবসা দেবে। সেই কথা সত্যি হয়েছে কি না? সোমবার থেকে ছবির শো বাড়ছে। এসবিএফ সিনেমা চেনের পক্ষ থেকে সমাজ মাধ্যমে আমাদের ধন্যবাদ জানানো হয়েছে। কারো ছবি সরিয়ে দিয়ে নয়, কষ্টের কাজ শহর থেকে শহরতলিতে পৌঁছে দিতে চাওয়া অন্যায়? যে নিয়মিত ব্যবসা দেয় সে হল বা শো চাইতে পারে না? এবার আমার 1 বছরের কাজের পরিসংখ্যান কত জানেন? কত? এইবার দেবদা বলছেন, খুব মন দিয়ে এই জায়গাটা শুনুন। আগে ছবির পেছনে কত টাকা ঢেলেছি তার হিসেব দিচ্ছি। গত শীতের ছবি খাদানের বাজেট ছিল 8 কোটি, ধূমকেতুর বাজেট 6 কোটি, রঘু ডাকাতের বাজেট 8 কোটি, প্রজাপতি 2 এর বাজেট 7 কোটি। তাহলে মোট ইনভেস্টমেন্ট 29 কোটি টাকা। বদলে কত ব্যবসা দিয়েছি? খাদান ব্যবসা করেছে 25 কোটি, বাকি ছবির ব্যবসা যথাক্রমে ধূমকেতু 22 কোটি, রঘু ডাকাত 13 কোটি, আর প্রজাপতি 10 কোটিরও বেশি আয় করবে। তাহলে যোগফল কি দাঁড়ালো? দেব বছরে ব্যবসা দিচ্ছে 70 কোটি টাকা। এটা আমি বলছি না, 3টি ছবির প্রযোজক টাকার এই অঙ্ক সবাইকে জানিয়েছিলেন, অর্থাৎ নিসপাল সিং রানে, রানা সরকার,
শ্রীকান্ত মেহতা মহেন্দ্র সোনি ব্যবসার হিসেব জানিয়েছেন, অঙ্ক বলছে 30 কোটি লাভ আমার ছবি থেকে। আমার 20 বছরের অভিনয় জীবনে অনুষ্ঠানে 4.5 লক্ষ টাকা উঠেছিল, সেই টাকা টেকনিশিয়ানদের ফেডারেশনের হাতে তুলে দিয়েছি, আমার পকেটে তো একটা টাকাও ঢোকায়নি। গ্রামে গ্রামে ঘুরে প্রচার করেছি যাতে গ্রামের পরিবেশক ছবি দেখান, গ্রামের মানুষ যাতে ছবি দেখতে আসেন। এত কিছুর পরেও আমি কাঠগড়ায়, এখানে আমার অন্যায়টা কোথায় একটু বলবেন? যখন রানেদার সঙ্গে কাজ করেছি তিনি শো বেশি চেয়েছেন, রানাদা শ্রীকান্তাও তাই, কারণ তাদের কাছে দেব আছে। আর আজ আমার ছবির জন্য একটা শো বেশি চেয়েছি, তাই নিয়ে এত কথা, এত ঝগড়া। পরবর্তী প্রশ্ন, এই প্রযোজকেরাই কিন্তু বলছেন আপনি ব্যবসার অঙ্কে জল মেশাচ্ছেন, ভুয়ো তথ্য দিচ্ছেন, এত ব্যবসা নাকি হয়নি আপনার ছবি থেকে। দেবদা হেসে ফেলে, আমি কিন্তু সমাজ মাধ্যমে কিচ্ছু লিখিনি, পরিসংখ্যান প্রযোজকদের এক্স হ্যান্ডেল থেকে সমাজ মাধ্যমে ভাগ করে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, অভিযোগ আপনি নাকি নিজের ছবির রেটিং চার্ট প্রযুক্তির মাধ্যমে বাড়িয়ে অন্যদেরটা কমিয়ে দিচ্ছেন। দেব, এই বিষয়ে 26শে ডিসেম্বর ফোনে কথা হয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে। সেদিন আমার জন্মদিনের পরের দিন সৃজিত দাই প্রথম এ কথা সমাজ মাধ্যমে লিখেছিলেন। জিজ্ঞেস করেছিলাম, তুমি তো আমার সঙ্গে কাজ করেছো, জানো আমি কি করতে পারি, কতটা করতে পারি, চাইলে হয়তো অনেক কিছুই করতে পারি, কিন্তু সেসব করতে গেলে ছবি বানানোর কাজটা করব কখন। সৃজিত দা জানালেন, তিনি আমার উদ্দেশ্যে লেখেননি, নামটাও বললেন সেটা এখন বলবো না। পরে সমাজ মাধ্যমে লিখেওছে দেব এর মধ্যে যুক্ত নয়, তার স্ক্রিনশট আমায় তুলে পাঠিয়েছে। শ্রীকান্ত দা রানেদার সঙ্গেও কথা বলেছি, বারবারই একটাই কথা বলছি, ছোট্ট ইন্ডাস্ট্রিতে কেন আমরা একে অন্যের সঙ্গে এরকম ঝগড়া করে মরছি, আগামী দিনেও তো এদের সঙ্গেই কাজ করব। পরবর্তী প্রশ্ন, আগামী দিনে খাদান 2 নাও হতে পারে। বৈঠকের পর শোনা যাচ্ছে রানে নাকি আপনাকে ফাইন্যান্সার খুঁজতে বলেছেন, দেবের নিজের ছবির জন্য অর্থলগ্নিকারী খুঁজতে হবে। দেবদা বলছেন, রানে তো একথা বলেননি, গতকাল আমার সঙ্গে ওর এরকম কোনো কথা হয়নি, যারা বিষয়টি জানতে চাইছেন তাদের বলবো কোনো চিন্তার কারণ নেই, এখন আমরা মন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সবাই একটু যেন বদলে গিয়েছেন। সেই সঙ্গে আবার একই কথা বলবো, কমিটি তৈরির আগে কিন্তু এত সমস্যা হতো না, ঝগড়া হতো মিটেও যেত, এখন সেটা হচ্ছে না, তার মানে কমিটির কাজের মধ্যে কোথাও ফাঁক দেখা যাচ্ছে। আর একটা ব্যাপার, কেউ কিন্তু সরাসরি ডেকে কিচ্ছু বলছেন না, অথচ কথা ছড়াচ্ছে, এটাই বেশি খারাপ লাগছে। এই জন্যই আমি চুপ, কাউকে কিচ্ছু বলছি না, জানি সব ঠিক হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, কথায় কথায় মনে পড়লো কিছুদিন আগে ফেডারেশনের একটি অনুষ্ঠানে এক মঞ্চে আপনি আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় আপনারা পরস্পরকে জড়িয়েও ধরলেন। দেবদা বলছেন, বিশ্বাস করুন আমি এইরকমই, কিচ্ছু মনে রাখি না, শিবুদাকে আমার ছবি দেখতে আসার আমন্ত্রণও জানিয়েছিলাম। তার পরবর্তী প্রশ্ন, এই পুজোয় শিবপ্রসাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ভিকটিম কার্ড খেলছেন, এই শীতে নাম না করে একই অভিযোগ আপনার বিরুদ্ধে। দেবদা বলছেন, আমি কি ভিকটিম কার্ড খেললাম। প্রশ্ন, যেমন নবীনায় আপনি শো পাবেন না জানতেন, বদলে প্রিয়া সহ দক্ষিণ কলকাতার অন্যান্য প্রেক্ষাগৃহে একাধিক শো পাবেন, রাজি হয়েও পরে সাক্ষাৎকারে শো না পাওয়া নিয়ে কথা ফলাও করে জানিয়েছেন। দেবদা বলছেন, ভুল কথা, আমার সঙ্গে এরকম কোনো কথা হয়নি, আপনি হেডলাইন করতে পারেন নবীনা দিয়ে আমার সঙ্গে কোনো কথাই হয়নি, আমিও তো নবীনা নিয়ে কিছু বলছি না। নবীন চৌখানিদা বলুন, আমি কিছু বলেছি ওকে? একবার ফোন করেছিলাম, ব্যস্ত থাকায় দাদা ফোন ধরতে পারেননি, আর একবার অনুরোধ জানিয়েছিলাম যদি একটা শো পাই আমরা, কোনো সংবাদ মাধ্যমে নবীনার নাম উল্লেখ করে কিচ্ছু বলিনি, আমি খুব খুশি, যা হয় ভালোর জন্যই হয়। পরবর্তী প্রশ্ন, আপনার ফ্যান ক্লাব থেকে নাকি প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টার আটকে দিয়েছিল, অন্য ছবির টিকিট কাটতে দেওয়া হচ্ছিল না। দেবদা বলছেন, লিওনেল মেসি দেখতে না পেয়ে পুরো কলকাতা ক্ষেপে উঠেছিল, সংবাদ মাধ্যমে চোখ রাখা যাচ্ছিল না, ভক্তেরা রাগে ফেটে পড়েছিলেন, সেটা ঠিক। ইস্টবেঙ্গল বা মোহনবাগান দলের বিরুদ্ধে কিছু বলা হলে দুই দলের সমর্থকেরা রেড়ে করে ওঠেন, মাঠে ভাঙচুর হয়, আগুন জ্বলে, সেটা ঠিক। অনুষ্ঠানে জিদ্দাকে সামনাসামনি দেখতে না পাওয়ার রাগে ভাঙচুর হয়েছে, এটাও ঠিক। আমার ভক্তেরা অভিমানে নবীনার সামনে গিয়ে যদি একটা শো পাওয়ার অনুরোধ জানায় তাহলেই দোষ। যে হলে আমার ছবির পোস্টার পড়েছিল, গেট বানানো হয়েছিল, সেখানে ছবির শো না পেলে তাদের খারাপ লাগবে না? ওরাও তো বাকিদের মতো ছবি দেখার জন্য মুখিয়ে। বাকি খ্যাতনামী বা সংগঠনের ভক্তদের কিছুতেই কোনো দোষ নেই, আমার ভক্তদের অনুভূতির কি কোনো দাম নেই? বাহ, ওরা কিন্তু বাকি দুটো বাংলা ছবি সরানোর কথা বলেনি, ভাঙচুরও করেনি, ওরা ভালোবাসে আমায়, এত বছরের পরিশ্রমে এটুকুই তো আমার অর্জন। স্বরূপ বিশ্বাস তারপর ফোন করেছিলেন, সঙ্গে সঙ্গে ওদের বললাম আপনারা দয়া করে সরে যান, কোনো ছবির টিকিট বিক্রিতে বাধা দেবেন না, ওরা কথা রেখেছেন, ফ্যানেরা একটু পাগলামি তো করবেই। তার পরবর্তী প্রশ্ন,
তাহলে সমাজ মাধ্যমে কাহিনীকার, চিত্রনাট্যকার জিনিয়া সেনের বিকৃত নগ্ন ছবি দেওয়াটাও কি ফ্যানেদের পাগলামো? দেবদা বলছেন, যে বা যারা করেছেন খুব অন্যায় করেছেন, আমি একটুও সমর্থন করছি না। আর আমি কি কাউকে এই ধরনের অন্যায়ের ইন্ধন যোগাই বলে মনে হয়? জিনিয়া কোনো সংবাদ মাধ্যমে বলেছেন দেব এটা করিয়েছেন? কেউ এরকম কথা বলতে পারবেন? আমিও প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি বিষয়টি যেন গুরুত্ব দিয়ে দেখা হয়। তারপরেও একটা কথা বলবো, কটাক্ষ এখনকার জীবনধারার অঙ্গ। রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, আমি, আরো অনেকে প্রতিদিন কটাক্ষের শিকার হচ্ছে। সবাই আমাদের ভালোবাসেন, এটা হওয়ার নয়। প্রত্যেকে কোনো না কোনো কারণে ভাই কটাক্ষের শিকার। যত কম গায়ে মাখবেন ততই ভালো। আপনারা সাংবাদিকেরাও তো কটাক্ষের শিকার। অপছন্দের সাংবাদিকদের অভিনেতারা সাক্ষাৎকার দিতে চান না, অনুষ্ঠানে ডাকেন না, এটাও তো এক ধরনের ট্রোলিং। অথচ আপনারা তো আপনাদের কাজটাই করেন। পরবর্তী প্রশ্ন, ছবির প্রচারের সময় আপনিও এই প্রতিবেদককে ডাকেননি। দেব হেসে ফেলে, আমি সাক্ষাৎকার কমই দিই, আর রাগ থাকলে আপনাকে এই সাক্ষাৎকার দিতাম। আসলে দেব নামটা সবাই এত ভালোবেসে ফেলেছেন যে সবটাতেই জুড়ে যাচ্ছে এই নামটা। একটি কমিটির একটি বৈঠকে একটা মানুষের উল্টো দিকে 13 জন দাঁড়িয়ে গেলেন, তাহলে শক্তিশালী কে? কার বিরুদ্ধে 13 জন জোট বাঁধলেন? নামটা সেই দেব। বৈঠকের পরে সাংবাদিক বৈঠক হলো, সংবাদ মাধ্যমে খবর বেরোলো, সেখানেও শিরোনাম কে? দেব। আর দেব মানেই রসালো হেডিং। বিশ্বাস করুন, একটা ছবির পেছনে প্রচুর খাটি। সেই ছেলেটা অন্যের রেটিং কমাতে প্রযুক্তির সাহায্য নেবে। ছোট পর্দা, মঞ্চের অনেক নতুন প্রতিভাকে ছবিতে কাজ দিয়ে সামনে আনার চেষ্টা করেছি, তারা এখন ভালো কাজ করছেন। করেছি তো এই কাজগুলো, আমি কি ইন্ডাস্ট্রির জন্য কিচ্ছু করিনি? এবার সব ছবি সমান সংখ্যক শো পেয়েছে। পরবর্তী প্রশ্ন, আপনি অন্যদের থেকে এগিয়ে। দেবদা বলছেন, সেটা শহরতলি গ্রামে আমার ছবি মুক্তি পেয়েছে বলে। সেটা শহরতলি গ্রামে আমার ছবি মুক্তি পেয়েছে বলে বাকিরা সেটা করেনি। তার পরবর্তী প্রশ্ন, স্ক্রিনিং কমিটির বৈঠকে নিউট্রাল থাকলে আগামী দিনে কাজের সমস্যা হবে? দেবদা বলছেন, যিনি পরিশ্রম করেন, ব্যবসা দেন, কাজ জানেন, তাকে কে আটকাবে? এটা যে কোনো মাধ্যমের ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের বন্ধু বান্ধবের ব্যাপার, আজ অসন্তোষ, কালকেই মিটমাট, সব ঠিক হয়ে যাবে, সবাই একসঙ্গে কাজ করব আমরা। পরবর্তী প্রশ্ন, কিছুদিন আগেও আপনার সমর্থনে কত মানুষ এখন একা, কষ্ট হচ্ছে? দেবদা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, জানেন, মানুষ চিনলাম, আপনারাও চিনলেন, গোটা বাংলা চিনছে। যাদের একরকম জানতেন তাদের নতুন রূপ দেখছেন। ঈশ্বরের আশীর্বাদে আমার জীবনে সবকিছুই আমি একটু বেশি তাড়াতাড়ি পেয়েছি। এই শিক্ষাটা 50 বছর বয়সের পরে গিয়ে পেলে ঘুরে দাঁড়াতে পারতাম না। এখন পেলাম, ঠিক সামলে নিতে পারবো। আমার চিন্তা শুধু দুজনকে নিয়ে, শ্রীকান্ত দা, যিনি আমায় ইন্ডাস্ট্রিতে এনেছেন, আর রানে দা, যিনি আমার নিজের দাদার সমান। রানা সরকার দাও কাছের মানুষ, এদের পাশে থাকা আমার কাছে বেশি জরুরি। এরা থাকলে সব পারবো, দর্শক ভয় পাবেন না, আমরা এক আছি। নতুন কমিটি হলে পরস্পরকে চিনতে জানতে একটু সময় লাগে, এটাও হয়ে যাবে, আরো ভালো ছবি হবে, আরো বড় ছবি হবে। এর পরবর্তী প্রশ্ন, আগামী দিনে স্ক্রিনিং কমিটির থেকে আর কি আশা করেন? দেবদা বলছেন, প্রাইম ডেটে কটা ছবি মুক্তি পাবে, কে কটা ছবি বানাবেন বা কে কটা শো পাবেন, এগুলো তো কমিটি দেখছেই। পাশাপাশি নতুন হল তৈরি করা, পুরনো হলের সংস্করণ এবং যত নতুন হল তৈরি হয়েছে তার পরিবেশ রক্ষা করা, এগুলো স্ক্রিনিং কমিটি দেখলে খুবই ভালো হয়। তার পরবর্তী প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ভালোবাসেন, সেই জেরেই নাকি কাউকে পাত্তা দেন না? দেবদা বলছেন, কে বলেছে এ কথা? শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, রানা সরকার ঠিক ততটাই ভালোবাসেন যতটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন আমায়। উফ, এটাকে বলা হয় না একটা টেটিয়াল ইন্টারভিউ যেটা দেবদা দিয়েছেন। এবং আপনি দেবদাকে কোথাও খারাপ বলতে পারবেন? এত কিছু হয়ে যাচ্ছে মানুষটার সঙ্গে, গোটা ইন্ডাস্ট্রি একটা দিকে, দেবদা আর একটা দিকে, তারপরেও যতটা ভদ্রতা মেনটেন করে কথা বলা যায় ততটা বলে গেলেন গোটা ইন্টারভিউ জুড়ে। যেগুলো অ্যাচিভ করেছেন সেগুলো নিয়ে উনি বলছেন, এটাতে তো দোষের কিছু নেই ভাই। সত্যি তো 29 কোটি টাকা বিনিয়োগ করে 70 কোটি টাকার ব্যবসা হয়েছে তো এই মানুষটাকে দিয়ে, তাহলে সেটা সেই মানুষটা বড়াই করে বলবে না? যেটা সে করেছে সেটা বলবে না? বলবে তো অবশ্যই। যাই হোক, এটা একটা বিগেস্ট ইন্টারভিউ, মানে দমদার এবং তার সঙ্গে সঙ্গে লেন্থেও বিশাল বড়। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, বিকজ আমার চোয়াল ব্যথা হয়ে গেছে, অনেক বড় ইন্টারভিউ এটা। ভাই রে ভাই, দারুণ ছিল ইন্টারভিউটা। আর উপালি মুখোপাধ্যায় ফাটাফাটি প্রশ্ন, আর দেবদা ফাটাফাটি উত্তর।
দারুণ হয়েছে ইন্টারভিউ, এরকম ইন্টারভিউ পড়তে ভাল লাগে, দেখতে ভাল লাগে। টাটা।